এক বছর পর দেশে যাচ্ছি। কতই কিছু না আছে এই দেশে। ফ্লাইট এসে পড়েছে। এয়ারপোর্টে সব যাবতীয় কাজ শেষ করে ভোরের দিকে এয়ারপোর্ট থেকে বের হলাম। সব থেকে বড় কথা, আমার ভালোবাসা আছে এখানে। হ্যাঁ, আমার ভালোবাসা। কতদিন দেখি না ছায়াকে, কতদিন দুজনে চোখ রেখে নিজের না বলা কথাগুলো বলি না, কতদিন আমাদের কথা হয় না। জানি না ছায়া কি আমাকে দেখে সবার সামনে জড়িয়ে ধরবে, নাকি খুশিতে কান্না করে দেবে। উফ, ভাবতেই কান্না আসছে। আমি আসছি ছায়া, তোমার কাছে আসছি। এখন আর তোমাকে দূরে রাখবো না, বউ করে আনবো তোমাকে। আর সহ্য করতে হবে না তোমার কষ্ট। হ্যাঁ, আমি ছায়াকে পাগলের মতোই ভালোবাসি। যতটা ভালোবাসলে তাকে পাগল বলা যায়, তার থেকেও বেশি। কিন্তু আমি তো জানি না, কিন্তু কে জানে যে আমার বুকের পাশের ভালোবাসাটা আজ অন্য কারো। এয়ারপোর্ট থেকে বের হয়ে দেখতে পেলাম সবাই এসেছে আমাকে নিতে। আমি সবাইকে জড়িয়ে ধরলাম। ছায়াকে খুঁজছি, কিন্তু কোথাও নেই। ছায়া কি আমাকে জড়িয়ে ধরতে আসবে না? খালামণি, ছায়া আসেনি। ছায়া কোথায়? আচ্ছা ছায়া, ছায়ার কথা পরে হবে, আগে বাসায় চলো বাবা। আমাকে নিতে আমার খালামণি, আমার মা বাবা, কাজিন সবাই আসছে, কিন্তু ছায়া আসেনি। কেন? স্যার কিছু কি হয়েছে? স্যার মনে হয় পড়াশোনায় বেশি মনোযোগ হয়ে গেছে, তাই মনে হয় আসেনি। সামনে স্যার এইচএসসি পরীক্ষা, এর জন্যই তো মাঝে কথা হয় না, 1 মাসেরও বেশি সময় ধরে। খালামণিও তো তাই বলল যে স্যার এখন শুধু পড়াশোনা করেই, তাই ফোন ধরে না। আমিও না বেশি ভাবছি, কিন্তু মন যে মানে না। সারা পথ আমার কাজিনটা অনেক কথা বলল, কিন্তু আমার মাথায় স্যার কথাই শুধু করছে। বাসা যেয়ে ছায়াকে জিজ্ঞেস করব কেন আসেনি সে আমাকে নিতে। বাসা আসার পর সব জায়গায় ছায়াকে খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। খালামণি, খালামণি, ছায়া কোথায়? বাবা, ছায়ার তো বিয়ে হয়ে গেছে। কথাটা যেন বিষ থেকে বেশি ভয়ানক লাগছে আমার কাছে। গলাটা ভারী হয়ে আসছে, মনে হচ্ছে কেউ গলায় চাকু দিয়ে আঘাত করেছে। পুরো বাসা বাড়ি এক করে রাখলাম। কেন, কেন ছায়াকে বিয়ে দিলে? আমাকে কেন বললে না? কি করেছি আমি? তুমি কি জানো না আমি ছায়াকে ছাড়া বাঁচতে পারবো না? স্যার কোথায় বিয়ে হয়েছে বলো, কিভাবে হয়েছে? আমি পারবো না ছায়ার চোখের পানি দেখতে। আচ্ছা, স্যার বর কি ছায়াকে সুখী রেখেছে? ছায়া যদি কান্না করে? না না, আমি পারবো না। ছায়ার চোখের পানি আমি সহ্য করব না। পরে আমি সেন্সলেস হয়ে পড়ে যাই। আমার খালামণি হলো ছায়ার সৎ মা। ছায়ার বাবা, ছায়ার মা মারা যাওয়ার 1 মাস পরেই বিয়ে করেন নাজমা বেগম, মানে আমার খালামণিকে। ছায়ার বয়স তখন 10 বছর। ছায়া শুধু ছায়ার মায়ের খবরে যে শুয়ে থাকতো। যখন শুনলো ছায়ার বাবা আবার বিয়ে করেছে, কেন জানি সে মানতে পারলো না। ছায়ার কোনো ভাই বোন ছিল না, ছায়া একাই ছিল। আর নাজমা বেগম, মানে আমার খালা, তিনি দেখানোর স্বভাবেরই ছিল। সবার সামনে খুব ভালো স্বাস্থ্য, কেউ তাকে খারাপ মনে করবে এটা তার সহ্য হবে না। ছায়ার বাবার দ্বিতীয় বিয়ের পর নাজমা বেগম, মানে খালা, সবার সামনে ছায়াকে অনেক আদর করত, একদম মাথায় তুলে রাখত। সবাই মনে করতো যে না, ছায়া একজন ভালো সৎ মা পেয়েছে। কিন্তু ভিতরে ভিতরে খালা ছায়াকে দেখতেই পারতো না। খালামণির আপন বোনের ছেলে হলাম আমি। খালামণি একজন বিধবা, তার কোনো সন্তান নেই, তাই তার সাথে ছায়ার বাবার বিয়ে হয়। খালামণি আমাকে খুব আদর করে, নিজের ছেলের মতনই। ছায়ার বাবার দ্বিতীয় বিয়ের পর আত্মীয় স্বজনরা যখন চলে গেল, তখন থেকেই ছায়ার উপর অত্যাচার শুরু হলো। সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানানো শুরু করে, সব কাজ করে। ছায়া যেন নিজের সামনে একটা মানুষের মতো পরিবর্তন কখনোই দেখেনি। 11 বছর বয়সে যেন সব শিখে গেল। বাসায় যখন মেহমান আসে তখন ছায়াকে রাজারানি করে রাখে। আর অন্যদিকে ছায়া, আচ্ছা, আপনি তো আমাকে ভালোবাসেন না, কিন্তু ঠিকই শারীরিক সম্পর্কে লিপ্ত হন, তাও জোর করে। আচ্ছা, ভালোবাসা ছাড়া কি এগুলো সম্ভব? তোর এত জানতে হবে না ভালোবাসা কাকে বলে। তুই তো একটাই নিয়ে থাকতে পারস না, আবার বড় বড় কথা কস। আর বেশি মুখ খুলবি তো যতটুকু মারছি তার থেকে আর বেশি মারবো। স্পর্শ ছায়ার স্বামীর নাম। 1 মাস হয়েছে তাদের বিয়ে হয়েছে, তবুও হঠাৎ করে কোনো আয়োজন ছাড়াই আজ ছায়ার শ্বশুর বাড়িতে ছায়ার আত্মীয় স্বজন এসেছে। সেখানে শুধু একটু হেসেই তার কাজিন আয়ানের সাথে ছবি তোলে, তা ওপর থেকে স্পর্শ দেখে। যখন সবাই চলে যায়, রাতে ছায়া হাসি মুখে ঘরে ঢুকলে অনেক মারে, বেল্ট দিয়ে, হ্যাঙ্গার দিয়ে খুব বাজেভাবে মারে থাকে। ফলে জামার উপরে রক্তের দাগও দেখা যায়। আবার রাতে ছায়ার সাথে জোর করে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। ছায়া এদিক দিয়ে ব্যথায় কাতরাচ্ছে, কিন্তু স্পর্শে সেদিকে কোনো ভ্রুক্ষেপই নেই। চাহিদা মেটানো শেষ হলে ছায়া এই কথাগুলোই বলে। স্পর্শ ছায়াকে টেনে বিছানা থেকে ফেলে দেয়। ছায়ার চোখে থেকে অজস্র পানি পড়ছে, মনে হচ্ছে ব্যথা সে মারাই যাবে।
তোর মতন মেয়ের আমার বিছানায় জায়গা নেই। আচ্ছা ছবি তোলা কি খুব বেশি অপরাধ? তোর সাথে কথা বলতে আমার ঘৃণা লাগছে। তাহলে কেন আমাকে এত অসহ্য যন্ত্রণা দিলেন? আজকে না হয় থাকতো। তোকে ভালোবাসি তাই অমন করছি, তোর ভালোর জন্য। আমাকে ভালোবাসেন? হাসি পাই এই ভালোবাসার কথা শুনলে। যা নিচে ঘুমা, আমার সাথে ঘুমাবি না। আর কাল থেকে কলেজেও যাবি না, তোর কলেজ বন্ধ। আমি জানি আমার বউকে কিভাবে ঠিক করতে হবে। কিছুদিন পর আমার এইচএসসি। আপনি প্লিজ আমার পড়াশোনার উপর কোনো কিছু করেন না। আমি আপনার সব শুনবো। তুই যে কলেজে নষ্টামি করতে চাস এটা আমি খুব ভালো করেই জানি। তুই এখন আমার চোখের সামনে থাকবি শুধু। ছায়াজার কিছুই বলার নেই, শুধু চোখ বেয়ে অজস্র নোনা জলের বাঁধ ভাঙছে। স্যার মা মারা যাওয়ার পর যেন সব সুখ কবরে মাটিতে চাপা হয়ে গেছে। হ্যাঁ, ছায়ার তো মা নেই, এর জন্যই তো স্যার কপালে দুঃখ, কোনো সুখ নেই, সব কিছুই হারিয়েছে। নতুন করে হারানোর কিছুই নেই ছায়ার। ওহ, এত যন্ত্রণা কেন লাগছে তার, এইসবই ভাবছিল ছায়া। তাহলে কেন আজ চোখ থেকে বাঁধ ভাঙছে? সকালে 9:56, এখনও ঘুম থেকে উঠতে পারেনি ছায়া। রাতে ব্যথায় ঘুমাতে পারছিল না বলে ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছে, তাই আর সকালে উঠতে পারেনি। স্পর্শের আজকে ছুটি, তাই স্পর্শ বেঘরে ঘুমাচ্ছে। নিচ থেকে চিল্লাচিল্লির আওয়াজে স্পর্শের ঘুম ভাঙে। স্পর্শ দরজা খুলে নিচে যেয়ে দেখে স্পর্শের মা কান্না করতে করতে বলছে, কি বউ আনলাম, হ্যাঁ? সারাদিন ঘুমায়, আমার কোনো কাজই করে না, ছেলেটাকেও বসে আনছে। কি বউ আনলাম, কি বউ আনলাম আমি। আহা মা, চিল্লাচ্ছ কেন? ছায়ের শরীর ভালো না তাই শুয়ে আছে। এত কাহিনী করার কিছুই নাই, আমি ছায়াকে ডেকে তুলছি। স্পর্শ ছায়ার কাছে যেতেই কেন জানি মায়া লাগলো। বেচারির জামার উপরে রক্তের দাগ বেশি উঠেছে, কতই না মেরেছে, এত মারা উচিত হয়নি, এসবই ভাবছিল। এই বলে এক বালতি পানি ছায়ের গালে ঢেলে দিল। স্যার কাল রাতে জ্বর আসলে ফলে পানি যেন বরফের মতো ঠান্ডা মনে হলো। কিছু বোঝার আগেই স্পর্শ ছায়ের গালে জোরে একটা থাপ্পড় মারল। এতক্ষণ ঘুমানো লাগে হারামজাদি? জানোস না আম্মু অসুস্থ? তুই কি নবাব জাতি যে বেলা করে ঘুম থেকে উঠবি? ছায়া যেন তাকাতে পারছে না, সবকিছু অন্ধকার দেখাচ্ছে। ছায়ের মাথা ঘোরাচ্ছে, আবল তাবল বলছে, বুঝতে পারছে না স্পর্শ যে স্যার কি হয়েছে। এত নাটক করস কেন? উল্টাপাল্টা কথা কইয়া ভালোবাসিস কিছু বুঝি না, হ্যাঁ? এইসব কইয়া লাভ নাই, উঠ যা কাজ কর। স্যার কোনো হুঁশ নেই, শুধু স্পর্শের কথাই শুনছে, কিন্তু কিছু বলতে পারছে না। হঠাৎ করেই অজ্ঞান হয়ে যায়। স্পর্শ ভাবে যে নাটক করছে হয়তো, এগুলো দেখে আরও রেগে যায়, সব শক্তিতে একটা থাপ্পড় মারে, কিন্তু ছায়ার কোনো কিছুই হচ্ছে না। এবার স্পর্শ কিছুটা ঘাবড়ে যায়। মা, মা, মা! ছায়া অজ্ঞান হয়ে গেছে, জলদি উপরে আসো। ওই রহিমা, জলদি আয়, তোর ভাবি অজ্ঞান হয়ে গেছে। রহিমা ছুটে আসে। রহিমা স্পর্শের বাসার কাজের লোক। রহিমা হঠাৎ করেই বলে, ওই রহিমা, তুই তোর ভাবিকে ধর, আমি ডাক্তারকে ফোন দেই। ভাইজান, ভাবি শরীরে তো দেখি অনেক জ্বর। কি হয়েছে ছায়ার? ছায়ার কিছুই হতে পারে না। কি বলো সেই সব? ইস, ছায়া দেখি গা জ্বরে পুড়ে যাচ্ছে পুরো। তুই দাঁড়া, আমি ডাক্তারকে ফোন দেই। কিছুক্ষণ পরে ফরহাদ হোসেন মানে ডাক্তার সাহেব বলে উঠল, এ কি মেয়েটার? গায়ে তো অনেক জ্বর, আর জামায় রক্তের দাগ কেন? কেউ কি মেরেছে? স্পর্শ চুপ করে আছে। দেখেন, মেয়েটার শরীরের অবস্থা অনেক খারাপ। আর কেউ সাধারণভাবে অজ্ঞান হলে কেউ এতক্ষণ অজ্ঞান থাকে না। ব্যথার তীব্রতার কারণে জ্বর হয়েছে, ফলে এ অজ্ঞান হয়ে যায়। কিছু ওষুধ আর বেড রেস্ট থাকবে সম্পূর্ণ। আসি আমি। ওসব দেখে তা ভালো লাগে না। ছায়ার কিছুই হয় নাই, হুদাই কাজ না করার ধান্দা। মা, এমন করো কেন? যাও এখান থেকে। রহিমা, তোর ভাবির জন্য খাবার নিয়ে এতো, আমি আর ছায়া একসাথে খাবো। তোমাকে অনেক বেশি ভালোবাসি, তাই এমন করি। তোমার ভালোর জন্য এমন করি। তোমাকে আমি ঠিক পথে আনতে চাই, তার জন্য এমন করছি। স্যার হাতটা নিজের হাতের মধ্যে দিয়ে আপন মনে কথা বলছে। স্যার কালচিটে দাগগুলো ছুঁয়ে দেখছে, জামা বদলে দিয়েছে, মলম লাগিয়েছে। ঘুমের ওষুধ আর জ্বরের কারণে অজ্ঞান থেকে উঠতে পারছিল না। রহিমা খাবার নিয়ে আসে। স্পর্শ কোনো মতে ছায়াকে খাবার খাইয়ে নিজে খেয়ে নেয়। স্যারের ফোন নজরে পড়ছে। একটু দেখি কি আছে ফোনে। ফোন লিস্ট দেখতে থাকে, না কিছুই নেই। মেসেঞ্জারও যায়, নিকনেম লেখা পাগল। চ্যাট লিস্টে ঢুকতে দেখে গ্রুপ ছবি দিয়েছে, যেখানে ছায়াও আছে। স্যার পাশে একটা ছেলে দাঁড়ানো। এই দেখে ফোনটা একটা আছাড় মারে, একটানে ছায়াকে বিছানা থেকে ফেলে দেয়। ছায়া যেন এবার মরেই যাবে। তোর কি সমস্যা? একটাতে হয় না? জানোস না আমি তোরে ভালোবাসি?
তাহলে কেন এসব ছবি পাই তোর কাছ থেকে? ছায়া কিছু বলতে পারছে না। এভাবেই ফেলে যায় স্পর্শ। রহিমা যেন অবাক চোখে তাকিয়েছে স্পর্শের দিকে। স্পর্শ চলে যাওয়ার পর রহিমা ছায়ার কাছে আসে। রহিমা গোসল করিয়ে দেয়। তারপর রহিমা ছায়াকে উঠে গোসল করিয়ে দেয়। ছায়া যেন এখন স্বাভাবিক। কিছুক্ষণ আগে কি হয়েছে তার কিছুই মনে আসছে না। সারাদিন আর স্পর্শ বাসায় আসেনি। ভালোবাসার কত রূপ, তাই না? একজন আমার জন্য নিজের জান দিত, আর একজন আমার জান নেয়। এই সব ভালোবাসা। কিন্তু অনুভব কি জানে আমার বিয়ে হয়ে গিয়েছে? যখন জানবে তখন কি করবে? থাকতে পারবে আমাকে ছাড়া? ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে ছায়া। আর এদিকে এদিকে আমি অনেক অসুস্থ হয়ে যাই। আর ঘুমের মধ্যে ছায়া ছায়া করতে থাকি, আমার ছায়াকে নিয়ে আসো। আমি পারবো না ছায়াকে ছাড়া। আমি বাঁচবো না, পারবো না আমার পিচ্চিকে ছাড়া থাকতে। মা মা দেখো দেখো, তোমার ছেলে দম নিতে পারছে না। তুমি কি আমাকে বাঁচাবে না? আমি কালই ছায়ার কাছে যাব, শুধু দেখবো ছায়া কি সুখে আছে কি না। ছায়া। তারপর এসব বলতে বলতে আমি ঘুমিয়ে যাই। রাত 2:56। স্পর্শ মাতাল হয়ে বাড়িতে ফেরে। স্পর্শের ভারসাম্যতে বউ কিছু করলে স্বামীর মদ খেতে হয়। স্পর্শের ভাই সাদাব। স্পর্শরা 2 ভাই, বড় স্পর্শ আর ছোট সাদাব। স্পর্শকে নিয়ে কোনো মতে ঘরে নিয়ে আসে, রুমে দিয়ে আসে। ছায়া ঘুম থেকে উঠে ভয় পেয়ে যায় স্পর্শের এই অবস্থা দেখে। স্পর্শের চোখ লাল হয়ে আছে। ছায়া এই ব্যথা অবস্থায় স্পর্শের সব কিছু চেঞ্জ করে দিয়েছে, পরিষ্কার করেও দিয়েছে। লেবু পানি নিয়ে আসছে। লেবু পানি খাওয়ালে নাকি মদের নেশা কাটে। অনেক কষ্ট করে খাওয়াচ্ছে। স্পর্শ বেঘরে ঘুমোচ্ছে। স্পর্শের দিকে তাকিয়ে আছে ছায়া। আচ্ছা, লোকটা এমন কেন? এত কষ্ট দিয়েও আমাকে বলে ভালোবাসে। ভালোবাসা তো এমন না। স্পর্শ ঘুমের ঘরে বলছে। ছায়া, তোকে আমি ঠিক করব, তোকে যে ভালোবাসি আমি। ছায়ার এমন কাণ্ড কারখানা দেখে হাসি পায়। রাতেই মনে করতে থাকে স্যার সব থেকে সুখের দিনগুলো, আমার সাথে কাটানো দিনগুলো। কোন এক বর্ষাকালেই শুরু হয় আমাদের প্রেমের গল্প। আমি আমার খালার বাড়িতে আজ প্রথমে আসলাম, বিয়েতে আসিনি। আমি আবার বেশি বেড়াতে পছন্দ করি না। আমার বাসা থেকে খালার বাড়ি 1 থেকে 1.5 ঘন্টার পথ। অথচ বিয়ের পর 2 বছরে একবারও যাইনি, আজই প্রথম যাচ্ছি। ছায়া তখন 8ম শ্রেণীতে পড়ে, আর আমি তখন অনার্স 2য় বর্ষে পড়ি। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছি। ছায়াকে বাসায় বসে পড়ায় আমার খালামণি, মানে ছায়ার সৎমা। স্কুলে কথা বলেছে যে শুধু পরীক্ষা দিতেই যাবে। যেহেতু মানুষ যাতে ভাবে নাজমা বেগম খুব ভালো, তাই ছায়াকে পড়াচ্ছে। তাছাড়া বাসার কাজের মেয়ের মতনই রাখে। ছায়ার বাবাও কিছু বলে না। আজ নিজেকে কাজের মেয়ে ছাড়া আর কিছুই ভাবে না। শুধু বাসায় মেহমান আসলেই সবার সামনে রাজরানীর মতো করে রাখে, লোক দেখানো। ছায়া অত্যাচারে বাসা থেকে বের হয়ে মায়ের কবরের পাশে বসে আছে। আর তখনই ঝুম বৃষ্টি। ছায়ার মায়ের কবর রাস্তার পাশ দিয়ে রাখা, সুন্দরভাবে ওইখানে গাছ উঠেছে। ছায়ার মায়ের কবর ছায়ার বাসা থেকেই দেখা যায় কিছুটা। আমি বৃষ্টির আগে খালার বাসায় চলে আসি। সবার ঘর ঘুরে করে দেখছিলাম। হঠাৎ বাইরে নজর যায় এবং দেখি দূর থেকে একটা মেয়ে কবরের পাশে শুয়ে পড়েছে। আমার কিছু না ভেবেই হাতে ছাতা নিয়ে কবরের দিকে ছুটে যায়। আর প্রচণ্ড বাতাস থাকায় ছাতা উড়ে যাবে এমন অবস্থা। কবরের পাশে যেতেই দেখি মেয়েটা অজ্ঞান হয়ে পড়েছে। মেয়েটাকে চিনি না, জানি না, এখন কই যাব, তাই কোলে করে খালার ঘরে নিয়ে আসি। বাসায় আনার পর নাজমা বেগম মানে আমার খালামণি দৌড়ে আসে। হায় রে, আমার মেয়েটার কি হলো? আমি যেন থমকে গেলাম। মেয়েটা কি হয় খালামণি তোমার? আরে আমার সৎ মেয়ে, আমার কলিজা, কি হয়েছে ছায়ার? তোমার মেয়ে তাহলে রাস্তায় ভেবে পড়ে আছে, দেখোনি কেন? এখন মেয়েটাকে মুছতে হবে, গরম তেল মালিশ করাতে হবে। কিছুক্ষণ পর ছায়ের হোশ আসলো। ছায়া এত মানুষ দেখে ভয় পেয়ে গেল। এই যে বোকা মেয়ে, তুমি বৃষ্টির মধ্যে বাইরে গিয়েছিল কেন? খালামণি কত চিন্তায় পড়েছে জানো? হঠাৎ অজানা কণ্ঠে ওপরে তাকালো। আমি যেন ছায়ের চোখ থেকে নিজের চোখ সরাতে পারছি না। এত সুন্দর চোখ। ছায়া কি বলবে বুঝতে পারছে না। সব কিছু ঠিকঠাক। এরপর দুপুরে সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম। পরিস্থিতি এখন স্বাভাবিক। ছায়াকে এখন খালামণি সবার সামনে খুবই আদর করে। ছায়া এতে অভ্যস্ত। অথচ আজই সকালে ছায়াকে বিছানা থেকে টেনে বাইরে ফেলে আসছে। তারপর দরজা আটকে দিয়েছে, কারণ ছায়া 8টা পর্যন্ত ঘুমিয়েছে তাই। জীবনের অনেক রূপ। রাতে যখন সবাই ঘুমিয়ে যায়, ছায়া আস্তে করে ঘর থেকে বের হয়ে যায়। আমি বারান্দায় বসে গল্পের বই পড়ছিলাম। হঠাৎ দরজা খোলার শব্দে তাকাই, দেখি ছায়া কোথায় যেন যাচ্ছে। ছায়ার পিছু নিলাম। দেখি ছায়া সেই কবরের দিকে যাচ্ছে। ছায়া যে কবরের পাশে বসেছে, আর আমি গাছের আড়ালে
ছায়া শুধু কান্না করছে আর বলছে, মা, কই তুমি? তোমাকে ছাড়া আমার কিচ্ছু ভালো লাগে না। জানো মা, এই সৎ মা আমাকে অনেক অত্যাচার করে। আজকে সকালে আমাকে ঘর থেকে বের করে দিছে, আর এখন সবাই আসছে দেখে আমাকে সবার সামনে আদর করে। মানুষের এত রূপ কেন মা? আমি যেন নিজেকে বিশ্বাস করতে পারছি না যে খালামণি এমনটা করতে পারে। কিন্তু একটা মেয়ে কখনো এত রাতে নিজের মায়ের কবরের সামনে এসে মিথ্যা কথা বলবে না। তাহলে কি সত্যি এমন করে? কারো স্পর্শে চমকে উঠে ছায়া পিছনে ফিরে আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে। আজ যে সকালে তাকে কোলে করে নিয়ে গিয়েছিল। আপনি এখানে? তুমি এখানে এত রাতে কি করো? দেখেন ভাইয়া, আমাকে কখনো কেউ নিজের মায়ের কাছে আসতে মানা করেনি। আমি তোমাকে মানা করছি না, কিন্তু এত রাতে কেন এখানে? সব জায়গায় যাওয়ার একটা সময় থাকে। আর ধরো আমি যদি না আসতাম আর কিছু বদলোকেরা তোমাকে দেখতো, তখন কি হতো একবার ভেবেছো? আমি বাড়ি যাব না, সরেন। তোমাকে আমি বাড়ি নিয়ে যাবই। আপনি কে আমাকে এত জোর করার? তাও আবার আমার মায়ের কাছ থেকে দূরে নেবেন? আমি এই কথাটা শুনে আমার খুব খারাপ লাগলো। একটা মেয়ে কতটা কষ্ট পেলে এত রাতে নিজের মায়ের কবরের কাছে আসে। আচ্ছা, বাড়ি যাওয়া লাগবে না, ওই যে দেখো একটা বসার জায়গা আছে, চলো ওইখানে গিয়ে বসি। আমাকে এখানে একা থাকতে দিন প্লিজ। তুমি যদি না যাও তাহলে আমিও যাব না, এটাই শেষ কথা। আপনাকে আমি ভালো করে চিনিও না, অথচ আপনি এমন করতেছেন। আমি হলাম আমার মায়ের ছেলে, আর তোমার আম্মু আমার খালা হয়। তুমি কি যাবে নাকি আমি এখানেই থাকবো? পরে আমি অসুস্থ হয়ে গেলে কিন্তু তোমার দোষ। ছায়া মনে মনে ভাবছে, এই ভাইয়া যদি অসুস্থ হয়, তাও আবার আমার জন্য, তাহলে মা আমাকে শেষ করে দেবে। এখন না চাইলেও যেতে হবে। উফ, আপনি এমন কেন? আমি এমনই। এবার চলেন। ছায়া আমার পিছন পিছন হাঁটতে লাগলো। হঠাৎ কিছুর আওয়াজে সামনে তাকিয়ে দেখে আমি পড়ে গেছি। আস্তে আস্তে ছায়ার মনে হয় দম আটকে যাবে। আমি ছায়ার হাসির দিকে এক নজরে তাকিয়ে আছি। কেউ হাসলে এত সুন্দর লাগে কখনো জানতাম না। এই হাসি দেখার জন্য যে কেউ নিজে জানও দিতে পারবে। ইচ্ছে করে আবার পড়ে যাই আমি। এবার ছায়া হাসতে হাসতে নিচেই বসে পড়ল। ইস, এই হাসিটা মারাত্মক ছিল। জানো ছায়া, তোমাকে হাসলে না খুব অদ্ভুত লাগে। তোমার এই হাসির জন্য মানুষ যে কাউকে খুন করতে দুবারও ভাববে না, সবসময় এভাবেই আসবে। কথাটা শোনা মাত্রই ছায়ার মুখ বিলীন হয়ে গেল। মা মরা মেয়েদের হাসতে নেই। এই কথা বলে বাড়ির ভিতরে ঢুকে গেল। আমার বুকের বাপাসটা কেমন যেন কত বিক্ষত হয়ে যাচ্ছে। কেন জানি ছায়ার মন খারাপ আমার সহ্য হচ্ছে না। আমাকে যে রুম দিয়েছে তা একদম ছায়ার বরাবর রুম। আমি রুমে ঢুকে পড়ি। ভাবি যে দরজা আটকাবো না, যদি আবার চলে যায় কবরের কাছে। না না, আজকে ঘুমাবোই না, পাহাড়ে দিতে থাকি। বিছানার উপর বসে গল্পের বই পড়তে থাকি, হুমায়ুন আহমেদ স্যারের গল্পের বই। আমার মাঝে মধ্যে ইচ্ছে করে হিমু হতে, কিন্তু রূপা যে নেই। আমি আসলে মানুষটা একটু সাহিত্যিক, গল্পপ্রেমিক। পারলে প্রতিদিন একটা করে বই পড়ি। প্রেম ভালোবাসা নিয়ে অনেক চর্চা করা হয়েছে, কিন্তু কখনো কাউকে কখনো বলা হয়নি বা ভালোবাসা হয়নি। আর সাহিত্যিক মানুষের প্রেম ভালোবাসা নিয়ে স্বপ্ন অনেক থাকে। আমার মা সবসময় আমাকে বলে যে, তুই এখনো ভালোবাসিসনি কাউকে, কিন্তু যখন বাসবি ঠিক পাগলের থেকেও বেশি ভালোবাসবি। তাই তো আমাকে পাগল ছাড়া আর কিছুই বলা যায় না। এই জন্যই তো ছায়া সবসময় আমাকে পাগল বলেই ডাকতো। ছায়ার খুব ভয় হতো যদি কখনো বিপদ হয়, আমি যদি ছায়াকে না পাই তাহলে মনে হয় আমি মরেই যাব। এসবই ভাবতো সে। এসব ভাবতে ভাবতে দূর থেকে আজানের প্রতিধ্বনি শোনা যাচ্ছে। তার মানে এসব ভাবতে ভাবতে ভোর হয়ে গেছে ছায়ার। কোনো মতে নামাজ পড়ে নিচে শুয়ে পড়ে। চোখে ঘুম নেই, কিন্তু শরীর বড্ড ব্যথা। এসব ভাবতে ভাবতে ছায়ার আবার ঘুমিয়ে যায়। স্পর্শ এখনও ঘুম থেকে ছায়াকে জাগায় না, কারণ এখন রেস্টের প্রয়োজন। নিচে নেমে মাকে বলে যে, মা, ছায়াকে দিয়ে কোনো কাজ করাবে না, সম্পূর্ণ বেড রেস্টে থাকবে ও। আর রহিমা শোন, তোর ভাবির খেয়াল রাখবি, সকালে উঠলে নাস্তা করিয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিবি। ছায়া যেন কোনো কাজ না করে সেদিকে খেয়াল রাখবি। রুমে গিয়ে ছায়াকে দেখতে ইচ্ছে করছে না স্পর্শের, কিন্তু শত হলেও নিজের বউকে নিজেরই ঠিক করতে হবে। এজন্যই তো সাদাপের সাথে কথা বলা নিষেধ ছায়ার। কোথা থেকে যেন শুনেছিল যে বউ নাকি দেবরের সাথে পালিয়ে যায়। এসব শুনেই তো আটকে রাখে ছায়াকে। রেডি হয়ে অফিস চলে যায় স্পর্শ। সকাল 11টা। কারো চিল্লাচিল্লিতে ঘুম ভাঙে ছায়ার। দৌড়ে নিচে যায়। নিচে যেয়ে যা দেখলো তার জন্য নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। ছায়ার শাশুড়ি গলায় দড়ি নেবে, এই জন্য সবাই থামাচ্ছে। ছায়ার শাশুড়ির নাম হচ্ছে ইরা আহমেদ। তোমরা সবাই সরো, আমাকে বলতে দাও।
বেঁচে থেকে কী লাভ? ছেলের বউ আনছে কী করতে? বেলা 11টা পর্যন্ত ঘুমায়, কোনো কাজ করে না। ছেলেকেও বসে আনছে, সংসারে আগুন লাগাইছে এই মাইয়া। আমারে মরতে দাও। ছায়া কি বলবে বা কি করবে কিছুই বুঝতে পারছে না। স্পর্শ ছায়াকে পায়ে এত জোরে জোরে মারছিল যে সিঁড়ি থেকে সে নামবে তাও পারছে না, অনেক কষ্টে নামছে। মা এসব কি করছেন? প্লিজ ছাড়েন, আমি আপনার সব কাজ করে দেব। প্লিজ এইসব করেন না, পায়ে পড়ি আপনার। ইরা আহমেদ কৌশলে সব কিছু করলো এবং কান্না নাটক করতে করতে রুমে গেল। আপা আপনি বহেন, আমি করতেছি। খালামা শুধু শুধু নাটক করে, জলে আপনারে দেখলো। না রে বোন, তিনি অনেক ভালো মানুষ, এইভাবে কখনো বলো না। আর কষ্টে রহিমা আর ছায়া মিলে সব কাজ করলো। আর এদিকে আমাকে ঘুমের ওষুধ দিয়েছে যাতে একটু ঘুমোতে পারি, যেন মাথা ঠান্ডা থাকে। দুপুরে গোসল করে খেয়ে দিয়ে সবে মাত্র বিছানায় শুয়েছে ছায়া, তখনই আমাদের কিভাবে সব শুরু হলো সব মনে করতে লাগলো। ওই যে বললাম বর্ষাকাল ছিল, বাইরে তখন ঝুম বৃষ্টি পড়ছে, কিন্তু আকাশে মেঘের গর্জন নেই, বাতাস বইছে। আমি খালার বোনের বাড়িতে বেড়াতে আসার 15 দিন হয়ে গেছে। আমি আবার 2 মাস বেড়াবো, তাই এসেছি সব কিছু ব্যবস্থা করেই। এই 15 দিনে অনেক কিছু হয়েছে, যেমন ছায়া হাসতে শুরু করেছে, ছায়া আমার পাশাপাশি গল্পের বই পড়া শুনে বেশ ভালোই কাটে ছায়ার আর আমার। আমি ছায়াকে কবিতা লিখে দিই, ছায়া না বুঝলেও তা মন দিয়ে শোনে। আমি একদিন জিজ্ঞেস করি ছায়াকে, আচ্ছা ছায়া, তুমি কি কখনো ভালোবাসা পড়েছো? অবশ্য তোমার বয়স ছোট, কিন্তু এই বয়সে নাকি ভালোবাসলে অন্যরকম অনুভূতি হয়, যা বড় হওয়ার পর হয় না। যেমন বড় হয়ে গেলে ভালোবাসলে বাস্তবতা নিয়ে ভালোবাসে, দুজন কাছাকাছি, একটু পাগলামি, তারপর বিয়ে। কিন্তু তোমার বয়সে নাকি অনুভূতি ভিন্ন হয়, যেমন আকাশে চাঁদকে ভালোবাসতে ইচ্ছে হয়, সাগরে ভাসতে ইচ্ছে করে, বাতাসে উড়তে ইচ্ছে করে, তার সাথে থাকতে সব সময় ইচ্ছা হয়। আর সব থেকে বড় কথা, তারা নিজেও জানে না এই অনুভূতির নাম কি, কাউকে বলতে পারে না, সবাই ছোট মনে করে এড়িয়ে দেয়। নিজের মধ্যে রাখাটা আলাদা অনুভূতি। আচ্ছা ছায়া, তোমার কি কখনো এমন হয়েছে যে একটা মানুষের সাথে সবসময় থাকতে ইচ্ছা করে, মনে হয় তার সাথে যেন সবসময় চলতে পারি, বা সে বকা দিলে তোমার আলাদা অনুভূতি হয়? হ্যাঁ, সেটা তো আপনাকে নিয়ে হয়। আপনার সাথে গল্প শুনতে ভালো লাগে, আপনার দেওয়া কবিতাগুলো বুঝি না, কিন্তু সেই কবিতার দিকে তাকিয়ে থাকতে ভালো লাগে। আপনার আশেপাশে না পেলে কান্না আসে, জানি না কেন। আবার আপনি বকা দিলে খুব ভালো লাগে। আমি এরকম অনুভূতি কখনো মুখোমুখি হইনি। আমি জানি না আমার কেন এমন হয়, কিন্তু আপনার কথা মতো মনে হয় আমি আপনাকে ভালোবাসি। ভালোবাসি জিনিসটা কি তা জানি না আমি। আমি যেন একবারে অবাকে পরিণত হলাম। আমার জানা মতে কেউ যদি প্রেমে বা ভালোবাসে পড়ে, তাহলে এভাবে সহজে কাউকে বলতে পারে না। প্রথম প্রথম একটু লজ্জা হয়, তারপর ধীরে ধীরে প্রপোজ করে। ছায়ের কথা শুনে প্রপোজ মনে হচ্ছে না, মনে হচ্ছে কোনো স্বাভাবিক কথাই বলছে। তুমি কি আমাকে ভালোবাসো? হ্যাঁ, কেন ভালোবাসতে কি কোনো সমস্যা আছে? না না, ভালোবাসো আমাকে, কিন্তু এই কথা কাউকে বলো না। কেন? বললে কি হবে? মারবে আমাকে? না, তোমার সাথে আমাকে বিয়ে দিয়ে দেবে, হয়েছে? হ্যাঁ, বিয়ে করলে ভালো হবে, আপনার পাশে বসে গল্প শুনবো। মেয়ে বলে কি, বিয়ে স্বাভাবিক কিছু না, সারা জীবন আমার সাথে পড়ে থাকতে হবে, বুঝেছো? পরে কিন্তু কান্না করতে পারবে না। আপনার সাথে থাকবো? বাহ, তাহলে তো অনেক খুশি। মনে আছে আপনি আমাকে আইসক্রিম খাওয়াবেন বলেছিলেন? বিয়ের পর অনেক খাবো, কিন্তু তারপর ঘুরবো, তারপর বাচ্চা হবে, তাদের সাথে খেলবো, কত মজা। তুমি সত্যি বুঝো না বিয়ের মানে কি? বিয়ে কি আবার একসাথে থাকবো নাকি এখন যেমনটা আছি? আর কিছু না, দেখো তোমার আব্বু আর আম্মু যেমন থাকতো ওইরকমভাবে থাকতে হবে। বাবা তো মা মারা যাওয়ার পর আরেকটি বিয়ে করেছে, আমি মারা গেলেও আপনি বিয়ে করবেন? ছায়া, এভাবে বলো না। আমি তোমাকে বিয়ে করলে আর কখনো অন্য কাউকে বিয়ে করব না। ছায়া, একটা খেলা খেলবা? হ্যাঁ, খেলবো। আমরা কিছুদিন একে অপরের সাথে কথা বলবো না, এই 10 দিনের মতো। তোমার প্রতিটি দিন কিভাবে যাবে আমাকে ছাড়া, বা আমাকে কতবার মনে পড়বে, সব কিছু লিখবা একটা ডায়েরিতে। তারপর তোমার অনুভূতিগুলো আমাকে জানাবে। 10 দিন পর ওই যে আম গাছটা আছে, ওইখানে দুপুর 2টার দিকে ওই ডায়েরিটা নিয়ে আসবে, ঠিক আছে? ঠিক আছে, মজা হবে অনেক। এভাবেই 10 দিন কেটে যায়। আজ 15 দিন হলো আমার খালার বাড়িতে থাকার। বাইরে যে বৃষ্টি, আর এদিকে দিয়ে দুপুর 2টায় যেতে হবে ওইখানে। ভাষায় কথা বলা যেত, কিন্তু কথা দিয়েছে
তা তো রাখতেই হবে। আমি আমার মাকে বলেছি যে আমি বৃষ্টিতে ভিজবো। ছায়ার তো কিছুই বলা লাগে না। ছায়া ডায়েরি নিয়ে ভয়ে আম গাছের দিকে আগাচ্ছে। দেখতে পাচ্ছে যে আমি আগে থেকে ওখানে দাঁড়িয়ে আছি। ছায়া দৌড়ে গিয়ে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলতে থাকে, আপনি কেন এই খেলা খেলতে বলেছেন? এতদিন দূরে, তাও আপনাকে ছাড়া। আমার খুব কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল এক্ষুনি আপনার কাছে ছুটে যাই। এই দিনের অপেক্ষায় ছিলাম আমি, কবে আপনার সাথে কথা বলতে পারবো। আমি ছায়ার এভাবে জড়িয়ে ধরাতে স্বাভাবিক হতে পারছি না। ধুম বৃষ্টি যেন আমাদেরকে ভিজে ফেলেছে। আমি ছায়ার মুখ তুলে বললাম, জানো ছায়া, আমার এরকম অনুভূতি না কখনো হয়নি। নিজেকে নতুনভাবে আবিষ্কার করলাম, যেন কত রিসার্চ করেছি আমি ভেবেছিলাম যে আমি ভালোবাসায় পড়িনি, কিন্তু সব জায়গায় রিসার্চ করে শুধু একটাই উত্তর পেলাম, আমি এই অনুভব নাকি ছায়াকে ভালোবেসে ফেলেছি। অনুভব নাকি ছায়াকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবে না। জানো ছায়া, সব জায়গায় রেজাল্ট পজিটিভ আসছে। পজিটিভটা হলো আমি তোমার ভালোবাসায় আক্রান্ত। এই ভালোবাসার কোনো প্রতিশোধক বের হয়নি, আর হবেও না। আমার তোমাকে ভালোবেসে মরতে হবে। জানো ছায়া, পৃথিবীতে শুধু একটা রোগী আছে, যে রোগে আক্রান্ত হলে মানুষ আরও বেশি দিন বাঁচে এবং খুশি হয়। এই রোগটার নাম হলো ভালোবাসা। আমি যে তোমার ভালোবাসায় আক্রান্ত। ছায়া বুঝতে পারছে না এত কঠিন কথার মানে, কিন্তু বুঝেছে যে আমি ছায়াকে ভালোবাসি, ঠিক যেমনটা ছায়া আমাকে বাসে। তাহলে কি এই অনুভূতিকে ভালোবাসা বলে? ছায়ার হঠাৎ করে খেয়াল আসে যে ছায়া আমাকে জড়িয়ে ধরেছে, আমার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। তোমার জড়িয়ে ধরে আমাকে পাগল করেছে ছায়া। তোমাকে আজীবনে বুকে করে রাখবো। একটু বড় হও, তারপর বিয়ে করে নেব। আপনি ডায়েরি নেবেন না? আমি তাকে দেখি ছায়ার হাতে 3টা ডায়েরি। তোমার কাছে 3টা ডায়েরি কেন? দেখি তো। আমি ডায়েরি খুলে দেখি প্রতিটা পেজে শুধু আমার নামই লেখা, জায়গায় জায়গায় লেখা, কোথাও বাদ নেই। 3টা ডায়েরিতে একই অবস্থা। আপনি না বলেছিলেন এই 10 দিনে যা মনে হবে বা সারাদিন যা হবে শুধু তাই লিখতে? আমি সারাদিন শুধু আপনাকেই ভাবছি, তাই এই অবস্থা ডায়েরির। আর ডায়েরি ছিল না আমার কাছে, তাই আর লিখতে পারি নাই। আমি কি বলবো বুঝতে পারছি না, শুধু চোখের পানি বৃষ্টির সাথে মিশে যাচ্ছে আমার। ছায়া বলল, আপনার ডায়েরিটা দেখান। ডায়েরি খুলে দেখে আমি কিছুই লিখিনি। আপনি আমাকে মনেই করেন নাই? তোমাকে মনে করা আমি গণে শেষ করতে পারিনি। তোমার নাম দিয়ে যে খাতা কলমে রচনা লেখা যাবে না, তাহলে তো তোমাকে অপমান করা হবে। পুরো আকাশ লিখতে দিলেও যে তা শেষ হয়ে যাবে। শুধু এতটুকু জানি, আমি যতবার নিঃশ্বাস নিয়েছি ততবার তোমাকে মনে পড়েছে। ছায়া এসবের কিছুই বুঝছে না, শুধু বুঝেছে যে আমি ছায়াকে ছাড়া থাকতে পারবো না। আচ্ছা, আপনাকে জড়িয়ে ধরলে এমন অনুভূতি হয় কেন? মনে হয় জড়িয়েই থাকি। জানি না তো, আমার এমন মনে হয়। জানো, চলেন আজ বৃষ্টিতে ভিজি। বৃষ্টির প্রতিটা ফোঁটা কি বলে জানো ছায়া? কি বলে? তোমাকে ভালোবাসি ছায়া। অনেকে জোরে বলতে থাকি, তোমাকে ভালোবাসি ছায়া, অনেক বেশি। পারবো না তোমাকে ছাড়া থাকতে। ভালোবাসি তোমাকে। ছায়া অবাক চোখে তাকিয়েছে আমার দিকে। আমি তীব্র বৃষ্টিতে ছায়াকে মনের কথা বললাম। এই বৃষ্টি যেন আমাদের ভালোবাসার সাক্ষী। আফা, 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 ওই আফা, শুনতেছেন? ধ্যান ভাঙলো ছায়ার। এতক্ষণ ছায়া এসবই ভাবছিল। হ্যাঁ রহিমা, বলো। আফা, নিচে তামাশা শুরু হয়েছে, জলদি চলেন। মানে মা কি আবার কাহিনী শুরু করলো? না আফা, জলদি চলেন, না হলে উপরে আইয়া পড়বো। ছায়া আর না ভেবে রুম থেকে বেরোতে যাবে, ঠিক তখনই কারোর সাথে জোরে ধাক্কা লাগলো। ছায়া কিছু বলতে যাবে, ঠিক তখনই দেখে আমি সামনে দাঁড়িয়ে আছি। আমি ছায়াকে দেখে আর কিছুই না ভেবে কান্না করতে করতে জড়িয়ে ধরি। ছায়া যেন এত কিছু নিতে পারছিল না, আমার কাঁধে অজ্ঞান হয়ে যায়। নিচ থেকে শাশুড়ি সব দেখছিল, এসব ভিডিও করে রেখে দিছে যাতে আমাকে দেখাতে পারে। শয়তানি হাসি দিয়েই সে ভিডিওটা করে রাখে। ছায়ার যখন হুঁশ আসলো, তখন নিজেকে বিছানায় আবিষ্কার করলো। হাতের উপর ভারী কিছু আছে। তাকে দেখে আমি ছায়ার হাত ধরেই অজরে কান্না করছি। হঠাৎ দরজায় নজর গেল, দেখলো স্পর্শ শয়তানি হাসি দিচ্ছে। এই হাসি কোনো স্বাভাবিক হাসি না, যেন বিপদ আসার সংকেত। ছায়া স্পর্শকে দেখে ভয় পাচ্ছে না, বরং স্পর্শ যদি ছায়াকে কিছু করে আমি কতটা হিংস্র হতে পারি তা ছায়ার ভালো মতোই জানা আছে। ছায়াকে মশা কামড় দিয়েছিল, সেই মশাকে ছাড়িনি, আর এখানে তো স্পর্শ। আমি হাতটা শক্ত করে ধরে রেখেছি। প্লিজ ছায়া, চলো, তোমার এখানে থাকতে হবে না, তালাক দিয়ে দাও ওকে, আমি পারবো না তোমাকে ছাড়া থাকতে। ছায়ার মনে হচ্ছে এই বুঝি সে মরে যাবে। একটা ছেলে এত কাঁদতে পারে ছায়া জানাই ছিল না।
কিন্তু ছায়া জানে ছায়ার কিছু হলেই আমি কান্না করে দিই বাচ্চার মতো। আমি পিছন ফিরে দেখি একজন সুদর্শন পুরুষ। বুঝতে পারি যে ছায়ার স্বামী এটা। ভাইয়া, আপনি ছায়ার স্বামী তাই না? দেখুন, এই বিয়েটা ভুলবশত হয়েছে। ছায়া আপনাকে ভালোবাসে না। আমি ছায়াকে ছাড়া বাঁচতে পারবো না। আপনি প্লিজ ছায়াকে তালাক দিয়ে দিন। আপনি ও কখনো সুখী হবে না, শুধু শুধু 3টা জীবন নষ্ট হবে। দেখেন ভাইয়া, আপনার কিচ্ছু করতে হবে না, আমি সব ব্যবস্থা করে দেব। এই বলে আমি স্পর্শের পা ধরে বসলাম। আপনি কি এমন করেছেন? ছাড়ুন ওনাকে, তিনি আপনার ছোট। ছোট বড় বুঝি না, আমি শুধু তোমাকে বুঝি ছায়া, শুধু তোমাকে। ছায়া, তোমাকে ভালোবাসি, পারবো না তোমাকে ছাড়া নিঃশ্বাস নিতে। এই বলে স্পর্শের পা ধরা অবস্থায় আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। স্পর্শ চুপচাপ সব কাহিনী দেখছে, কিছুই বলছে না, শুধু শয়তানে হাসি দিয়ে যাচ্ছে। ছায়ার স্পর্শের দিকে কোনো ভ্রুক্ষেপই নেই। রহিম আর ছায়া মিলে আমাকে ওঠাচ্ছে। স্পর্শ পা ঝাড়া দিয়ে বিছানায় গিয়ে বসছে। আর এদিকে আমার বাসায় হইচই লেগে গেছে। আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও। ভাবছে যে কোথায় গেলাম। আমাকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিল, তাহলে কোথায় গেলাম এগুলোই ভাবছে। সব জায়গাতেই খোঁজাখুঁজি হচ্ছে। আমাকে ঘুম থেকে ওঠাতে সাহায্য করে আয়ান। আয়ান হচ্ছে ছায়ার কাজিন। তারপর আয়ান আমাকে লেবু পানি খাওয়ায়। আমার মনে নেই যে ছায়ার বিয়ে হয়ে গেছে। ঘুম থেকে উঠে বলি, ছায়া কোথায়? আয়ান আমাকে মনে করিয়ে দেয়। তখন যেন আমি পাগলের মতো করতে থাকি। আয়ান আমাকে ছায়া বাসার ঠিকানা দিয়ে দেয়। আমি আর কিছু না করেই লুকিয়ে এখানে চলে আসি। ছায়া আর রহিমা কোনো মতে আমাকে উঠিয়ে পাশের একটা রুমে নিয়ে গেল। তারপর ডাক্তারকে তৎক্ষণাৎ ফোন দিল। স্পর্শ যে সব দেখছে তা ছায়ার খেয়ালই নেই। আমার যেন এখন সব ছায়ার আছে, অনুভবই যেন এখন সব ছায়ার কাছে। ডাক্তার আসলো, চেক আপ করলো। ফরহাদ হোসেন একজন পারিবারিক ডাক্তার, ফলে কোনো টাকা নেয় না। স্পর্শ এসব কথা সব শুনছিল। আমাকে শুয়ে দিয়ে রুম থেকে বের হয়ে বাবার বাড়িতে ফোন দেয়। হ্যালো মা, উনি আমাদের বাসায় আসছে। তোর ওইখানে গেল কিভাবে? তোর ঠিকানা কেমনি জানলো? তুই কিছু করেছিস, আমি জানতাম। তুই সব খারাপের মূল। কেন আমাদেরকে ছেড়ে শান্তি দিচ্ছিস না? কেন? আমাদেরকে মেরেই ফেল। ছাই কি বলবে বুঝতে পারছে না। আমি আয়ানকে পাঠাচ্ছি, অনুভবকে নিয়ে আসবে। তা দরকার নেই, তিনি আজকে এখানে থাকবে। তার শরীর ভালো না, ঘুমিয়ে আছে। রাখি মা, আসসালামু আলাইকুম। এই বলে ফোন কেটে দিল ছায়া। কার সাথে ফোনে কথা বললে? মায়ের সাথে। জানেমান, আজকে তাড়াতাড়ি ঘুমাবো, রুমে চলো। ছায়া বুঝতে পারছে আজকে ছায়ার সাথে কি হবে। রাত 11:37 বাজে। নিচে সবাই খাওয়া দাওয়া করে যার যার রুমে চলে গেছে। আমি এখনো উঠিনি, তাই আর জাগাতেও আসিনি। আমার খাবার আমার রুমে পাঠিয়ে দিয়েছে, টেবিলে রাখা। ছায়ার শাশুড়ি স্পর্শের সামনে ছায়াকে কিছু বলে না, যে যার রুমে চলে গেছে। ছায়া একটু আমাকে দেখতে আসে, তারপর রুমে আসে। ছায়া আমাকে একটু দেখে গিয়ে তারপর তার রুমে যায়। দেখে যে স্পর্শ বিছানায় হেলান দিয়ে মোবাইল টিপছে। ছায়া স্পর্শকে দেখে চমকে যায়, কারণ স্পর্শ আজ রাগান্বিত না, যেন কিছুই হয়নি এমন ভাব ধরে আছে। স্পর্শ হঠাৎ গম্ভীর গলায় বলে উঠল, ছেলেটা তোমাকে খুব ভালোবাসতো। ছায়া নিশ্চুপ। কি বলছি শোনো না? ভালোবাসতো না, ভালোবাসে। আর তুমি? ছায়া কিছুই বলছে না। স্পর্শ ছায়ার চুলে মুঠি ধরে জিজ্ঞেস করছে, কি কি জিজ্ঞেস করতেছে? কানে যায় না? তুই বাসিস কিনা বল। ছায়া কি বলবে ভেবে পাচ্ছে না। স্পর্শ বেল্ট নিয়ে আসে ছায়াকে মারার জন্য। ইচ্ছে মতো মারা শুরু করেছে, কিন্তু ছায়া হাসি মুখে দাঁড়িয়ে আছে, যেন সব কিছুই স্বাভাবিক। স্পর্শ আরো জোরে জোরে মারতে লাগলো। একসময় নিজেই হাঁপিয়ে গেল। শোন ছায়া, তুই আমার ছাড়া আর কারো হতে পারবি না। তোকে আজীবনের জন্য অত্যাচার করার জন্য তোকে লাগবে আমার। তুই ঢুকতে ঢুকতে মরবি, আর আমি ভালোবাসার মানুষের মরা দেখে তৃপ্তির হাসি দিব। তোর নাটক করতে হবে আমাকে ভালোবাসার, নাহলে কিন্তু মনে রাখিস যে ছেলেটাকে মার্ডার করব আমার আর 1 সেকেন্ডও সময় লাগবে না। এখন বাকিটা তোমার ইচ্ছে হবে, কিন্তু তোকে তো এখন আমার লাগবে। এই বলে ছায়াকে বিছানায় ফেলে দিল। দেখেন, আজকে আমার শরীর ভালো না, প্লিজ ছাড়ুন। আজকে যে তোকে খুব বেশি অত্যাচার করব। যখন তুই ব্যথায় কাঁদিস তখন তো মন চায় তোকে আরো ব্যথা দেই। ছায়ের শাড়ি একটা দিয়ে খুলে ফেলে দিল। ছায়ার ঠোঁট দুটো যেন স্পর্শের আবদ্ধে, আর ছায়ার চোখ থেকে অনর্গল পানি ঝরছে। ছায়াকে যেন চিড়ে চিড়ে খেলো। স্পর্শ উঠে জামা পরতে পরতে বলল, এভাবে আজীবন আমার বিছানার সঙ্গী হবি তুই। উফ।
তোকে যে ভালোবাসি। সারা রাত ছায়া ঘুমায়নি, ঘুমিয়ে কাটিয়েছে। কি করবে? পাশের রুমে আমি ঘুমিয়েছি, আর এখানে তার স্বামী। স্পর্শকে ভালোবাসার নাটক না করলে নাকি অনুভবকে মেরে ফেলবে। কোথায় যাব আমি? ভাবতে থাকে পুরনো কথা, আমার সাথে কাটানো দিনগুলোর কথা। আমার বেড়ানো তখন শেষের দিকে। ছায়া যেন কেমন খারাপ লাগা শুরু হলো। ছায়া আর আমার ভালোবাসা ছিল অন্যরকম। ছায়া আমার সামনে থাকলেও আমি ছায়াকে চিঠি দিয়ে কথা বলতাম। আমি ছায়াকে নানান ধরনের গল্পের বই দিতাম, গল্পের বই পড়ে শোনাতাম। ছায়ার মা আমার সামনে ছায়াকে কিছুই বলার সাহস পেত না। একসাথে রাতে খবরের ওখানে যেতাম, পুকুরে পাড়ে বসে গল্প করতাম, চাঁদ দেখতাম। অনেক সুন্দর যাচ্ছিল আমাদের সময়গুলো। আজ আমার চলে যাওয়ার দিন চলে এসেছে। কি করব, যেতে তো হবেই। কিন্তু কথা দিয়েছি যে প্রতিদিন আসবো দেখা করতে। যেহেতু ছায়ার বাড়ি আর আমার বাড়ি মাত্র 1 থেকে 1.5 ঘন্টার পথ, সেহেতু প্রতিদিনই আসবো। ছায়ার মোটে ভালো লাগছিল না। ছায়াকে অনেকগুলো গল্পের বই দিয়েছি, আর গল্পের শেষ পাতায় এক একটা করে চিঠি দিয়েছি। ছায়া বুঝি কান্না করে দিবে এখনই, কিন্তু কান্না করা তো যাবে না। আমি ছায়াকে একটা জিনিস হাতে দিয়ে চলে যাচ্ছি। ছায়া, শোনো, এটা তোমার জন্য। এখন দেখবে না, পূর্ণিমার রাতে দেখবা। তোমাকে যে বড্ড ভালোবাসি। আর শোনো, এই না ফোন, আমার সাথে কথা বলবো। খালামণিকে বলে দিয়েছি আমি যে তোমাকে ফোন দেব। বাসার সবাই কিছুটা আশ করেছে আমাদের আচরণে। খালামণি মারলেও আমাকে ফোন দিবা, আমি ছুটে চলে আসবো। ছায়া নিশ্চুপ, কিছুই বলছে না, শুধু ভিতরে ভিতরে খারাপ লাগা কাজ করছে। এই বলে চলে গেলাম। যাওয়ার পানেই চেয়েছিল ছায়া প্রতিদিনই দেখা হবে, তবুও কেন জানি খারাপ লাগছে। পরের দিনই ছিল পূর্ণিমার রাত। গিফটটা খুলে দেখলো একটা নীল শাড়ি, নীল কাচের চুড়ি, একটা পায়েল, আর সাথে একটা চিঠি। চিঠিটা খুলে দেখলো ছায়া, লেখা ছিল যে, আমার প্রিয়তমা, আমার গিফট তুমি দেখেছো এতক্ষণে। যা দিয়েছে তা পরে মঙ্গলবারে রাত 11টার পর বারান্দায় এসে দেখবা। যদি আমি থাকি তাহলে নিচে নামবা, না হলে আমার জন্য অপেক্ষা করবা। আমি আসবো। এটি তোমার পাগল অনুভব। ছায়ার যেন খুশিতে নাচতে ইচ্ছে করছে। 2 দিন পরই ছিল মঙ্গলবার। এই 3 দিনে আমি একবারও যাইনি। আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম, তাই ছায়া মানা করেছিল আমাকে আসতে। ছায়া আর আমার মধ্যে অন্যরকম কথা হয়। আমি বলে দিয়েছি যে যখন আমি ফোন দিব তখন যেন ছায়া শুরুতে একটু হাসে। ছায়া হাসলে আমার সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়। ছায়া আবার আমাকে ফোন দিলেই খুশিতে হেসে দেয়। ছায়াকে জোরে করে হাসতে হয় না। ফোনের মধ্যে গল্প শোনাই, কবিতা শোনাই। আমি ছায়াকে নিয়ে কবিতা বানাই। একদম অন্যরকম কথা আমাদের মাঝে। দেখতে দেখতে মঙ্গলবার চলে আসছে। যতই রাত হচ্ছে ছায়ার যেন বুক ধরফর করছে, পেট কামড়াচ্ছে। সবাই ঘুমে যায় রাত 10টার সময়, আর ছায়া শাড়ি পরা শুরু করে দিল। ব্লাউজ একদম ফিটিং হয়েছে, হাতে নীল কাচের চুড়ি পরেছে, ঠোঁটে হালকা লিপস্টিক, চোখে হালকা কাজল, কপালে নীল টিপ, যেন কোনো পরিভূমিতে চলে আসছে। রাত 11টা। বারান্দায় যায় আস্তে করে, দেখে নিচে আমি দাঁড়িয়ে আছি। আমি যখনই উপরে তাকাই চোখ যেন সরাতেই পারছি না, চোখ যেন আটকে গেছে আমার। ছায়া আস্তে করে ঘর থেকে বের হয়ে নিচে যায়। আমি স্তব্ধ। চাঁদের আলোতে যেন আবছা দেখছি আমি ছায়াকে। এই যেন ভূমিতে থাকা এক পূর্ণিমার চাঁদ। ছায়া আমার সামনে আসতেই ছায়া বলে, পুকুর পাড়ে যাই, চলেন। আমি কোনো কথা না বলে চুপচাপ ছায়ার পিছে পিছে যাই। ছায়ার চুলে খোপা করা ছিল, অসম্ভব সুন্দর লাগছে। পুকুর পাড়ে যেয়ে বসলাম দুজন। জানো ছায়া, যদি কোনো বড় লেখক তোমাকে দেখতেন তাহলে হয়তো এতক্ষণ একটা উপন্যাসের বই লিখে ফেলতেন। আর যদি কোনো কবি দেখতেন তাহলে হয়তো কবিতার বই হয়ে যেত। আর যদি কোনো গায়ক দেখতেন তাহলে এতক্ষণে হয়তো তোমার নামে গান সারা বিশ্বে ছড়িয়ে পড়তো। কিন্তু আমি কেন কিছু করছি না জানো? কারণ তাদের কাছে তুমি নেই, আমার কাছে তুমি আছো। তোমাকে নিয়ে বই লিখলে একদিন পরে তা শেষ হয়ে যাবে, কিন্তু আমি তোমাকে প্রতিদিন যে ভালোবাসা দেব তা কখনই শেষ হবে না। আপনি আমাকে এত ভালোবাসেন কেন? আমিও কেন আপনাকে এত ভালোবাসি? আচ্ছা, আমি যদি অন্য কারো হই তখন? তুমি কখনোই অন্য কারো হবে না। আমি সবসময় তোমার কাছেই থাকবো। আর যদি মারা যায় কখনো, তখন কি করবেন? আরেকটা বিয়ে করবেন আমার বাবার মতো? আমার মুখ যেন শুকিয়ে গেল। তোমাকে ছাড়া আমি মারা যাব ছায়া। তুমি মারা গেলে আমি মরে যাব। যদি মারা নাই যাই তাহলে একটা পাগল হয়ে যাব, যাকে সবাই পাগল বলে চিনবে, যে তোমার কবরের পাশে সারাদিন থাকবে। সেটা আর কেউই না, আমি থাকবো ছায়া। এখন এসব কথা বাদ দাও, আমার খারাপ লাগে শুনতে। আমি ছায়াকে এতটা ভালোবাসতাম,
যে ছায়ার কিছু হলে সেইখানেই থাকতাম। আমি ছায়াকে এতটাই ভালোবাসতাম যে ছায়ার কিছু হলে যেখানেই থাকতাম না কেন সেখানে চলে আসতাম। একদিন ছায়ার বাসায় একটা বিয়ের প্রস্তাব আসে। আমি এটা শোনার পর একটু দাঁড়াই না, তাকে বের করে দূরে নিয়ে গিয়ে ইচ্ছে মতো মারি। কিন্তু বিয়ের প্রস্তাব দেওয়া কোনো খারাপ কিছু না, কিন্তু এটাও আমার সহ্য হয়নি। ছায়া যা চাইতো তাই এনে দিতাম আমি। একদিন ছায়ার রাত 1টার দিকে তখন আইসক্রিম খেতে ইচ্ছে করছিল। ছায়া আমাকে শুধু এটা বলেছে। তখন আমি বলি, ছায়া তুমি ঘুমিয়ে যাও, অনেক রাত হয়েছে। ছায়া ঘুমিয়ে যায়, এটা স্বাভাবিক কথা, আইসক্রিম খেতে ইচ্ছে হতে পারে। ঠিক 2 ঘন্টা পর ফোনের ভাইব্রেটের শব্দে ঘুম ভাঙে ছায়ার। দেখে আমি ফোন দিয়েছি। কল ধরতেই বললাম, ছায়া আমি তোমার বাসার সামনে আইসক্রিম নিয়ে দাঁড়িয়ে আছি, তুমি না খাবে? জলদি আসো, না হলে গলে যাবে। ছায়া যেন শখ খেলো। তখন বাজে রাত 3টা। এত রাতে আইসক্রিম কোথায় পাবে? আপনি কি মজা করছেন? এত রাতে আপনি কোথা থেকে আসলেন? আপনার আসাটা নর্মাল, আপনি প্রায়ই আসেন। আচ্ছা দাঁড়ান, আমি আসছি। এই বলে নিচে চলে আসলো। এসে দেখে আমার 2 হাত ভর্তি আইসক্রিম। আপনি আসলেন কেন এত রাতে? যদি কিছু হয়ে যেত? আপনি এমন কেন? আপনি এমনভাবে আসলে আমার খুব কষ্ট হয়। আপনি বোঝেন না কেন? আর এত আইসক্রিম কোথায় পেয়েছেন, তাও এত রাতে? আমি এমনি বলেছিলাম, তাই বলে এইভাবে আপনাকে কষ্ট দিয়ে না। সে প্লিজ মন খারাপ করো না। তোমার ইচ্ছে অপূর্ণ থাকলে তুমি কষ্ট পেতে, যা আমার সহ্য হয় না। এই নাও, এই সব তোমার। তোমাকে ভালোবাসি। তোমার ইচ্ছেগুলো আমার কাছে অনেক বড়, এগুলো পূরণ করতে হবে আমাকে। খুব সুন্দর যাচ্ছিল আমাদের ভালোবাসার কাহিনী। ছায়া নিজেকে সব থেকে সুখী মেয়ে মনে করতো। ছায়া সৎ মা ছায়াকে কিচ্ছু বলার সাহস পেত না। আমি অনেক দিয়ে গেছি তাই। ছায়া আর আমার ঝগড়া লাগতো না যে, তা না, ঝগড়া লাগতো, কিন্তু আমি কিছু বলে ছায়া চুপ করে থাকতো, আর ছায়া কিছু বললে আমি চুপ করে থাকতাম। আমাদের ভালোবাসা সবাইকে হার মানাতো। আমি ছায়ার পুরো পাগলই ছিলাম। এদিক থেকে স্যার এসএসসি পরীক্ষা শেষ হলো, আর আমার অনার্স শেষ। আমার ইচ্ছা লেখক হব। সর্বপ্রথম বইয়ের নাম থাকবে এই পাগল তোমায় ভালোবাসে। সব কিছু চিন্তা করেও রেখেছি। ছায়া এইচএসসিতে জিপিএ 5 পেয়েছে, কলেজে ভর্তি হলো। আর এদিকে আমি অনেক বড় লেখক হতে চাই। এই জন্য বিদেশ থেকে 1 বছরের কোর্স করব। তাই বিদেশে যাওয়ার চেষ্টা করছি। আমি যেতে চাইনি ছায়াকে ছাড়া। ছায়া বলেছে যেতে, সবাই জোর করেছে যাওয়ার জন্য। এদিক দিয়ে ছায়ার প্রায় প্রতি রাতেই কাঁদে। আমি বুঝি যে ছায়ার হয়তো মন খারাপ, তাই আমিও রাতে চলে আসি। ছায়াকে জড়িয়ে ধরে কেঁদে দিই। ছায়াকে কাঁদতে দেই না। ছায়া কাঁদলে আমার যেন সহ্য হয় না। যাওয়ার আগের দিন রাতে আমি শেষবারের মতো ছায়ার কাছে এসেছিলাম, অনেকগুলো গল্পের বইয়ের কবিতার বই নিয়ে। ছায়ার বুকে চাপা কষ্ট আমার সামনে হাসি মুখে দাঁড়িয়ে আছে, যাতে যাওয়ার আগে আমার মন খারাপ না হয়। আমি তোমাকে প্রতিদিন ফোন দিব, তুমি কিন্তু মন খারাপ করবো না প্লিজ। আর দেখো কতগুলো বই দিয়েছি, সব পড়বা। আমি এগুলোর মধ্যেই তোমার সাথে থাকবো। ছায়া শুধু হাসি মুখে আছে। চলে গেলাম আমি। তারপরেই সব নির্যাতন শুরু। ছায়ার সৎ মা এতদিনের ঝাল তুলে নিচ্ছে একেবারেই। কথায় কথায় মারে। আমার মা ছায়ার কাছে এসে বলে গেছে যাতে আমার লাইফ থেকে দূরে চলে যায়। ছায়া আমাকে বলতে পারে না, কারণ ছায়ার মায়ের সামনেই ছায়ার কথা বলতে হয় আমার সাথে। কথা বলার শেষে ছায়ার মা ফোন নিয়ে যায়। আবার আমি যদি ছায়ার ফোনে ফোন দিই, তখন খালামণি নিয়ে আসে। কোনো সুযোগই হচ্ছিল না আমাকে কিছু বলার। তখন বিকাল, ছায়া ঘুমাচ্ছে। হঠাৎ করে ছায়ার মা ছায়া চুল ধরে টেনে ঘুম থেকে ওঠায় আর বলে, জলদি গেস্ট রুমে আয়। ছায়া কোনোরকম মুখ ধুয়ে গেস্ট রুমে যায়। গিয়ে দেখে একজন হুজুর, আরেকজন সুদর্শন পুরুষ, আরেকটা লোক, আরেকজন মহিলা। ছায়া বুঝতে পারে কি হতে যাচ্ছে। ছায়া রুম থেকে বের হয়ে যায়। ছায়ার মা পিছনে যায়, ছায়াকে টেনে এনে বলে, তুই যদি এই বিয়ে না করিস তাহলে আমি নিজে বিষ খেয়ে মারা যাব। এই যে বিষের বোতল দেখছিস, আর এখন বল তুই কি করবি? মা, আমি এই বিয়ে করব না। আপনি জানেন না আমি ওনাকে ভালোবাসি, তাহলে কেন এমন করতেছেন? না, তুই এই বিয়ে না করলে আমি বিষ খাবো। আচ্ছা করব, কিন্তু তোমরা ওনাকে কি উত্তর দিবা? তিনি তো আমাকে নিয়েই ছাড়বে। তোর কাছে যাইতে দিব না। অনুভবের এক বিদেশি মাইয়া দেখা বিয়া দিমু। ছায়া কি করবে বুঝতে পারছে না। নাজমা বেগমকে দেখে মনে হচ্ছে সত্যি বিষ খাবে। অনেক কষ্টে ছায়া বিয়ের প্রস্তাব এখানে আসছে। হুজুর দেরি না করে বিয়ে পড়ানো শুরু করেছে। এদিকে ছায়ার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে, কিন্তু এই কান্নার মূল্য কেউ দিবে না, আমি ছাড়া।
ছায়াকে উঠিয়ে নিয়ে যায়। এভাবে আয়োজন ছাড়া বিয়ে হয়ে গেল। বাসরাতে ছায়ার চোখের পানি ফেলা ছাড়া আর কোনো উপায় ছিল না। বাকিটা তো আপনাদের বললামই। স্পর্শ ছায়াকে এত অত্যাচার করে যা বলার বাইরে। কিন্তু রাতে ঠিকই বলে ছায়াকে ভালোবাসে। তারপর বিছানার সঙ্গী অনেক জোরে বাতাস শুরু করলো। ভাবনা ছেদ পড়লো ছায়ার। এতক্ষণ নিজের অতীত ভাবছিল। বাতাস অনেক জোরেই বইছে। সব জানালা আটকাতে হবে। রুমের জানালা আটকে রুমের বাইরে গেল। আমার রুমটারও জানালা খোলা, আটকাতে হবে। আস্তে করে দরজা খুলল। কিছু একটা পায়ে বেজে পড়ে গেল। জলদি জলদি করে লাইট জ্বালালো। দেখে আমি নিচে বসে আছি। আমি ছায়ার দিকে এক পলক তাকালাম আর বললাম, ছায়া, তোমাকে ছাড়া আমি পাগল হয়ে যাব। পারবো না তোমাকে ছাড়া থাকতে। আমাকে বাঁচাও ছায়া, আমাকে বাঁচাও। ছায়া কী বলবে বুঝতে পারছে না। কিছু না বলে জানালা আটকালো। তারপর রুম থেকে বের হয়ে যাবে, ঠিক তখনই আমি বললাম, ছায়া, ছায়া, একটা বই লিখবো যে তোমাকে নিয়ে, শুনবা না? নাম কি জানো? সেই বইয়ে না আমাদের 4টা বাচ্চা আছে, 2টা মেয়ে আর 2টা ছেলে। ছায়ার চোখের বাদ মানছে না। চোখ বেয়ে পানি পড়তে যাবে, ঠিক তখনই আমি চোখের পানি ধরে ফেলি। জানো না তোমার চোখের পানি কত মূল্যবান আমার কাছে? আমি এটা মাটিতে পড়তে দিই কি করে? আপনি কেন এখনো আমাকে ভালোবাসেন? আমি একজন বিবাহিত। আমাকে ভালোবাসা মানে দিনের সকালে চাঁদ দেখা, একই কথা। আপনি প্লিজ চলে যান, আমাকে থাকতে দিন। ছায়া, তুমি আজও আমাকে ভালোবাসো, শুধু পরিস্থিতির শিকার এমন হয়েছে, নাহলে তুমি আমারই থাকতে। প্লিজ, আমি এখন আর আপনাকে ভালোবাসি না। আপনি কাল সকালেই চলে যাবেন এখান থেকে। এই বলে চলে গেল ছায়া। কি চাহিদা মেটানো শেষ নাকি আরো লাগবে? নাকি আমি আরো কিছু দিব? ঠাস করে একটা চর মেলে দিলাম। তাকে আমাকে দেখতে পায়। হ্যাঁ, স্পর্শকে আমি থাপড় মেরেছি। ছায়া কাঁপছে। ছায়া বুঝতে পারছে সামনে কি হতে যাচ্ছে। স্পর্শ রেগে আমাকে মারার জন্য আসছে। ছায়া স্পর্শকে বাধা দেয়। প্লিজ, আপনার পায়ে পড়ি, কিছু করবেন না প্লিজ। তার হয়ে আমি ক্ষমা চাচ্ছি। ছায়া, তুমি সরে যাও। ওর সাহস হয় কি করে তোমাকে এভাবে কথা বলার? স্পর্শ বলল, আমার বউ, আমি যা করব তাতে তোর কি? তুই অতীত ছেলে আর আমি ছায়ার স্বামী। আমি ছায়াকে মারি কাটি, তাতে তোর কি? তুই কিছু বলার কি? তোর কত বড় সাহস? এই বলে স্পর্শকে মারা শুরু করলাম। স্পর্শ কিছুই করতে পারছে না। ছায়াও থামাতে পারছে না। নিচ থেকে সবাই ছুটে আসলো। সবাই থামানোর চেষ্টা করছে, কিন্তু আমার রাগের সাথে কেউ পেরে উঠছে না। স্পর্শকে মনে হয় আজকে মেরে ফেলবো। ছায়া হুট করে আমার পা ধরে। প্লিজ, আপনি এখান থেকে যান, প্লিজ যান, পায়ে পড়ি। আমি কি বলবো বুঝতে পারছি না। আস্তে করে স্পর্শের গলা ধরে বললাম, কোনোদিন যদি দেখি ছায়ার চোখে পানি, তাহলে মনে করিস আমার থেকে খারাপ কাউকে দেখবি না। আর আমার ছায়াকে সবসময় ভালোবাসবি। আমরা প্রতিদিন ছায়াকে দেখতে আসবো, মাঝে মাঝে এখানে থাকবো। দেখবো তুই ছায়াকে সুখে রাখতে পারিস কিনা। আজকে ছায়া আমার পা ধরেছে তাই এমন করলাম, কিন্তু মনে রাখিস, ছায়ার সাথে উল্টাপাল্টা কিছু করলে তোকে এমন জায়গায় ফেলে আসবো কেউ জানবেও না। ছায়ার চোখের পানি আমার সহ্য হয় না। ছায়ার মন খারাপ আমার সহ্য হয় না। ছায়ার যদি কিছু হয় তাহলে মনে রাখবি, ছায়া, তোমাকে আমি ভালোবাসি আর আজীবনই বাসবো। হয়তো তুমি আমার বউ না, তোমার মন খারাপ সহ্য হয় না আমার, তুমি জানো। তুমি আমার পা ধরেছো তাই এমন করেছি। তুমি আমাকে ভালো না বাসলেও আমি বাসবো। আর স্পর্শ যদি কিছু করতে চায় তাহলে স্পর্শকে মেরে ফেলতে আমার একটুও সময় লাগবে না। আমি এখানেই থাকবো, তুমি চিন্তা করো না। আমি তোমার কাছে আসতাম না যদি তুমি সুখে থাকতে, কিন্তু আমার বেঁচে থাকার উপায় তুমি। আমি মারা গেলে তুমি কান্না করবা, যা আমার সহ্য হয় না। এই বলে আমি রুম থেকে বের হয়ে গেলাম। স্পর্শের অবস্থা নাজেহাল। ছায়া শাশুড়ি চিল্লায় বলছে। হঠাৎ করে আমি আসায় ছায়া শাশুড়ির দিকে এক নজর তাকাই। ছায়া শাশুড়ি ভয়ে চুপ হয়ে যায়। সবাই স্পর্শকে উঠাচ্ছে। সে রাতে ডাক্তারকে ফোন দিয়েছে। আমি সব রক্ত ক্লিন করে দিয়েছি, ব্যান্ডেজ লাগিয়ে দিয়েছি। এই ওষুধগুলো খাওয়াবেন। আর হ্যাঁ, এই বায়াবয় অবস্থা কে করেছে? সবাই চুপ, কেউ কিছু বলছে না। তিনি কিছু জিজ্ঞেস করেন আর। ছায়া স্পর্শের সেবা যত্নে মশগুল। স্পর্শে যেন খুব খারাপ লাগছে। আমার কথাগুলোর কানে বাজছে। ছেলেটা মনে হয় আমার থেকেও বেশি ভালোবাসে তোকে, না? আচ্ছা, আমি কি আসলে ছায়াকে ভালোবাসি? তাহলে এত অত্যাচার করি কেন? ছায়া আমার এই সময়ে কত সেবা যত্ন করলো, আর আমি কিনা ছি ছি ছি। এভাবে 2 দিন কেটে গেল। আমার এই বাড়িতে যাওয়া আসা, কেউ কিছু বলার সাহস পায় না। আমি যখন খুশি তখন যাই। আর ছায়ার জন্য গল্পের বই আনতে ভুলি না। ছায়াও নিয়ে নেয়, চুপি চুপি পড়ে। স্পর্শ এসব দেখে নিজের মধ্যে খারাপ লাগা শুরু করে।
ছেলেটা কি সুন্দর, নিজের ভালোবাসার মানুষকে খুশি দেখার জন্য কত কিছুই না করে। অথচ আমি রাত 2টা বাজে। কারো কান্নার আওয়াজে ঘুম ভাঙে স্পর্শের। চাঁদের জ্যোৎস্না রুমে এসে পড়েছে। আবসা আলোয় দেখা যাচ্ছে ছায়া কান্না করছে। ছায়ার কান্না যেন স্পর্শের বুক চিরে নিয়ে যাচ্ছে। এর আগে ছায়ার কান্না অনেকবার দেখেছে, কিন্তু এমন হয়নি। স্পর্শ ঘুমে নাটক করে শুয়ে থাকে। ছায়া কান্না করতে করতে বলতে থাকে, কেন আল্লাহ আমার সাথে এমন করলা? ছোটবেলা থেকেই কষ্ট নিয়ে বড় হয়েছি, যাকে ভালোবেসেছি তাকেই হারিয়েছি, আর তুমি আমাকে নরকে ফেলে দিয়েছো। আত্মহত্যাও করতে পারবো না, কারণ এটা মহাপাপ। তাহলে আমাকে নিয়ে যাও তোমার কাছে। এসব শুনে যেন স্পর্শের বুক ক্ষত বিক্ষত হয়ে গেল। ছায়া নিচে ঘুমিয়ে গেল কান্না করতে করতে। পরদিন স্পর্শ অফিসে যায় না। আপনি অফিস যাবেন না? না, শরীর ভালো না। আচ্ছা, তাহলে আমি নাস্তা নিয়ে আসি উপরে। না, আজকে আর খাবো না। আচ্ছা, অনুভব কখন এই বাসায় আসে? দুপুরের দিকে। আমি মানা করেছি অনেকবার আসতে, কিন্তু আমার কথা শুনে না। আপনি প্লিজ কিছু করেন না, যা করার আমার সাথে করেন। না, মানা করব কেন? আমি ওকে, অনুভবের অধিকার আছে এখানে আসার। আচ্ছা ছায়া, এখন আমার সামনে একটু বসবা? আমি তোমাকে একটু মন ভরে দেখি। ছায়া কিছু না বলে স্পর্শের সামনে বসলো। স্পর্শ ছায়ার সবকিছু খুঁটিয়ে দেখছে। ইস, তোমার চোখের নিচে কালি পড়ে গেছে। রাতে ঘুমাও না? সরি, আসলে আমি ঘুমাতে দিই না তোমাকে। তোমার পুরো শরীর আমার মারের দেখাচ্ছে, আমি দেখি। কিছু লাগাও না? না, তার প্রয়োজন হয় না, অভ্যাস হয়ে গেছে। স্পর্শের চোখের পানি জমতে শুরু করেছে। ছায়া, আমাকে ক্ষমা করে দাও। জানি আমি ক্ষমার যোগ্য না, তবুও ক্ষমা করে দাও। এই বলে স্পর্শ রুম থেকে বের হয়ে গেল। আজকে ছায়া যেন স্পর্শের অন্য রূপ দেখল। দুপুর হয়ে গেছে, আমি চলে আসলাম। স্পর্শকে দেখে আমি স্বাভাবিকভাবে জিজ্ঞেস করলাম, এখন সুস্থ? স্পর্শ হেসে দিল। হ্যাঁ, সুস্থ। একটু বসুন, আমি আসছি। ছায়া, ছায়া। স্পর্শ ডাকে নিচে নামে ছায়া। জি বলুন। এখানে বসো, আমি আসছি। আমি আর ছায়া সামনাসামনি বসে আছি। কিছুক্ষণ পরে স্পর্শ হাতে একটা পেপার নিয়ে আসে। সেটা অন্য কিছু না, ডিভোর্স পেপার। ছায়ার হাতে দিয়ে বলে, সাইন করে মুক্ত পাখি হয়ে যাও ছায়া। আমি এক চোটে দাঁড়িয়ে গেলাম। ছায়া যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। কাঁপা কাঁপা হাতে ছায়া পেপার নিল। দেখে আগে স্পর্শ সাইন করে দিয়েছে, শুধু ছায়ার সাইনই বাকি। ভয় পেও না, তুমি আজ মুক্ত। ছায়ার চোখের বাদ মানছে না, হুট করে কান্না করে দিল। কিন্তু এখন আমার আগে স্পর্শ ছায়ার চোখের পানি ধরে ফেলেছে। এই মেয়ে, তোমার চোখের পানি এভাবে মাটিতে পড়তে দাও কেন? আজ তোমার খুশির দিন। আমি যে কখনো তোমাকে ভালোবাসতে পারিনি, শুধু চাহিদা আর নির্যাতন করছি। অনুভব তোমাকে অনেক বেশি খুশি রাখবে, আর তুমি খুশি থাকলে আমি খুশি থাকবো। সাইনটা করে দাও। ছায়া কাঁপা কাঁপা হাতে কলম নিল। বুঝছে না যে কি করবে, কিন্তু আজ ছায়া একটু স্বার্থপর হবে। আজ একটু নিজের জন্য ভাবতে হবে। সাইন করে দিল ছায়া। স্পর্শে যেন বুক ছিঁড়ে যাচ্ছে। আমি বাকরুদ্ধ হয়ে আছি। অনেক জোরে গিয়েই স্পর্শকে জড়িয়ে ধরলাম। কি বলবো বুঝতে পারছি না, কিভাবে ধন্যবাদ দিব তাও জানি না। স্পর্শ বলে উঠল, আপনি আমার ভাইয়ের মতন, ছায়াকে সবসময় সুখী রেখেন। ছায়া কান্না করলে কিন্তু আপনার খবর আছে। আমি জানি আপনার কাছে থাকলে ছায়া সব থেকে সুখী মানুষ হবে। ছায়া, তুমি যে সবকিছু গুছিয়ে ফেলো। বাসার সবার যেন খারাপ লাগতে লাগলো। ছায়ার শাশুড়ি ছায়ার কাছে এসে জড়িয়ে ধরলো। মা, তোকে অনেক কষ্ট দিয়েছি, আমাকে পারলে ক্ষমা করে দিস। আপনি অনেক ভালো মানুষ। আপনি আমার বড় বোনের মতো। আপনি কিন্তু আইবেন মাঝে মাঝে, আমার লগে দেখা করবেন। সবার সাথে দেখা করে নিয়েছে ছায়া, কিন্তু স্পর্শ, তিনি কোথায়? স্পর্শকে খুঁজতে খুঁজতে ছাদে চলে গেল ছায়া। দেখে যে ছাদে বসে আছে স্পর্শ। আপনি এখানে? আমি আপনাকে পুরো বাড়ি খুঁজে এসেছি, আমাকে আগায় দিবেন না? আচ্ছা ছায়া, তুমি আমার সবকিছু সহ্য করে নিতা কেন? প্রতিবাদ কেন করতে না? এসব কথা ছাড়ুন, আপনার শরীর খারাপ করবে। আর শুনুন, আপনার বিছানার পাশে মেডিসিন বক্সে সব মেডিসিন রাখা আছে, খেয়ে নেবেন। আর শোনেন, মোটেও রাত জাগবেন না। আপনার আলমারিতে সব পোশাক রাখা আছে। আর শোনেন, ভেজা টাওয়াল বিছানায় রাখবেন না। স্পর্শের যেন এসব কথা শুনে বুক ফেটে যাচ্ছে। স্পর্শ বুঝতে পারছে স্পর্শ কাকে হারিয়েছে, কি হারিয়েছে। এখন চাইলেও পাবে না ছায়াকে। চলো নিচে চলো, এগিয়ে দেই তোমায়। আমি এখন ছায়াকে নিয়ে বের হব। সবার সাথে দেখা করা হয়েছে। ছায়া কান্না করতে পারবে না,
কিন্তু আমি কানে কানে বলে দিয়েছি, শোনো ছায়া, আমি জানি তোমার কান্না আসছে, তুমি আমার বুকে কান্না করতে পারবে, সমস্যা নেই। ছায়া কিছু না ভেবেই আমার বুকে কান্না করা শুরু করেছে। বাসায় ফোন দিয়ে সব বলে দিয়েছি আমি, কারো কিছু বলার সাহস নেই আমার জন্য। বাসায় যাই দুজনে সন্ধ্যার পর। বাসায় যাওয়ার পর ছায়ার কিছু না ভেবেই ছায়া সৎমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। মা, তুমি যতই আমার সৎমা হও না কেন, আমি তোমাকে নিজের মায়ের মতনই ভালোবাসি। শ্বশুরবাড়ি যাওয়ার পর তোমাকে খুব মনে পড়েছে মা। ছায়ার মা যেন মন গলে গেল, ছায়ার মাও কান্না করে দিল। ছায়া, তোকে কতই না অত্যাচার করলাম আমি, মাফ করে দে ছায়া আমায়। সবাই নিজের ভুল বুঝতে পারলো। সামনের সপ্তাহেই আমার বিয়ে। হ্যাঁ, ছায়া আর আমার বিয়ে। আমাদের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। দেখতে দেখতে ছায়া আর আমার বিয়ের দিনে চলে আসলো। স্পর্শকে দাওয়াত দিয়েছিল, কিন্তু স্পর্শ আসেনি। হয়তো নিজের কষ্ট নিজের চোখে দেখতে কেউই আসবে না। আমার আর ছায়ার বিয়ে সম্পন্ন হলো। আজ আমাদের বাসরাত। সব কিছু যেন পেয়ে গেছি আমি। ছায়া একদম লজ্জাবতীর মতো বিছানায় বসে আছে লাল শাড়ি পরে। আমি ঘরে ঢুকতেই আমাকে সালাম দিল, পা ধরে সালাম না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বউ। ছায়া লজ্জায় লাল হয়ে গেছে। আমি ছায়ার গাল দুটো ধরে আছি, চোখের সামনে চুল এসে পড়েছে, তা আস্তে করে কানের পিছনে ঘুষে দিলাম। ছায়া, তোমাকে ছাড়া কীভাবে থাকতাম বলো? আজ তোমাকে পেয়ে গেছে আমি। সব থেকে বড় যোদ্ধা তো আমি। এই যে তোমাকে পেয়ে গেছি, আজ থেকে তোমার সব দুঃখের দিন শেষ। শুরু হবে তোমার জীবনের নতুন অধ্যায়। এত ভালোবাসা দেব তোমাকে, যা কল্পনার অতীত। তোমার সব স্বপ্ন পূরণ করব আমি। আপনি কি জানেন? আপনি নিজেও জানেন না আপনি কি। আপনাকে পেয়েছি আমি, যা হয়তো আমার ভাগ্যে যে আমি আপনাকে পেয়েছি। জানেন, আপনার মতো কাউকে পাওয়ার জন্য মানুষ দিনরাত কাঁদে, কিন্তু আমি আপনাকে বিনা পরিশ্রমেই পেয়ে গেছি। তোমার অনেক কষ্ট হচ্ছে শাড়ি পরে, যা গোসল করে নাও, তারপর সত্যি কিছু পরো, ভালো লাগবে। আজকে অনেক দখল গেছে তোমার উপর, ঘুমিয়ে পড়তে হবে। ছায়া যেন অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। এই কি বললেন আপনি? আজকে আমাদের বাসর রাত, আমি ঘুমাই কিভাবে? এই বলে ছায়া রাগে গোসল করতে চলে গেল। আর এদিকে আমি হাসছি। গোসল থেকে বের হয়েছে, পরনে নেভি ব্লু শাড়ি, চুল থেকে টপ টপ পানি পড়ছে। পানিতে পেটটা একটু ভিজে যাচ্ছে, গোলাপি ঠোঁট, মুখটা ভিজে আছে হালকা, গাল বেয়ে পানি পড়ছে, তা বেয়ে ঘাড়ে যাচ্ছে। আমার যেন এই দৃশ্যে পাগল করে তুলছে। আচ্ছা, আপনি ঘুমান নাই কেন? যান যান ঘুমান। আজকে আমাদের বাসর রাত, ঘুমান আপনি। আমি কে? জানো, তোমাকে রাগলে না অসম্ভব সুন্দর লাগে, এই জন্যই তোমাকে রাগাতে ভালো লাগে। আমার সামনে বসো, তোমাকে মন ভরে দেখবো। আমি ছায়াকে জড়িয়ে ধরেছি একদম। ছায়া, জানো, তোমাকে হারালে মরে যেতাম আমি। এতটা যে ভালোবাসি, তোমাকে বুকে নিয়ে মরতে চাই আমি। আমিও আপনাকে ছাড়া থাকতে পারতাম না। আপনি এমন কেন বলেন তো? এতটা ভালোবাসেন মনে হয় এই বুঝি দুঃখ আমাকে ঘিরে ধরবে। এত সুখ কোথায় রাখি আমি? আমি আস্তে করে ছায়ার ঠোঁট দুটো আবদ্ধ করে নিলাম। ছায়ার যেন এক অদ্ভুত অনুভূতি হচ্ছে, কখনো হয়নি এর আগে। কারণ স্পর্শের এসবের মধ্যে যে ভালোবাসা ছিল না। ছায়াকে আস্তে করে বিছানায় শুয়ে দিলাম। ছায়ার হাত দুটো নিজের মধ্যে নিয়ে নিলাম। ছায়ার চোখ বন্ধ হয়ে গেল লজ্জায়। ছায়ার ঘাড়ে গরম নিঃশ্বাস পড়ছে। ছায়ার কেমন যেন অনুভূতি হচ্ছে। একে অপরের ভালোবাসায় ডুবে গেলাম। এরপর থেকে শুরু হলো ভালোবাসার নতুন এক অধ্যায়। 2 বছর পর আমি খুব বড় একজন লেখক হয়ে গেছি। আজ ছায়ার ফুটফুটে মেয়ে সন্তান হয়েছে। আমি যেদিন শুনি ছায়া কনভিন্স করেছে, সেদিন যেন পাগল হয়ে গিয়েছিলাম। আমি ছায়াকে একদম মাথায় তুলে রাখতাম, বিছানা থেকে উঠতেই দিতাম না। ছায়া আমার এরকম পাগলামি খুব ভালোবাসতো। বাসার এক ফ্রিজ আইসক্রিম চকলেটে ভরা। তারপর আমি নিজে আচার বানিয়ে রেখে দিয়েছি বয়ম ভর্তি। ছায়ার নিজেকে সব থেকে বেশি সুখী মনে হচ্ছিল। এত ভালোবাসা কিভাবে হয়? আজ যখন ছায়ার ডেলিভারি হয়, তখন সারাক্ষণ আমি ছায়ার হাত ছাড়িনি, হাসপাতালের ভিতরেও ছাড়িনি। আমি আমাদের সন্তানকে প্রথম দেখাতে কান্না করে দিয়েছিলাম। এই জন্য আমার দ্বিতীয় সুখ। এদের দুজনই আমার কলিজা। তাদের ভালোবাসায় সবাইকে হার মানাতো। হঠাৎ করে একটা অজানা নাম্বার থেকে ফোন আসে ছায়ার ফোনে। আসসালামু আলাইকুম। কে বলছেন? আপনি কি ছায়া? জি, আপনি কে? আপনি একটু পাবনা মানসিক হাসপাতালে আসতে পারবেন? একজন আপনাকে দেখার জন্য। এখানে সবাইকে পাগল বানাচ্ছে। প্লিজ আজই আসুন। কে আমাকে দেখার জন্য এমন করছে? লোকটার নাম স্পর্শ। ছায়া কথাটা শোনা মাত্রই স্তব্ধ হয়ে গেল। এক্সকিউজ মি আপু, শুনতে পাচ্ছেন? প্লিজ আজই আসুন। আপনার নাম্বার তার ভাইয়ের কাছ থেকে নিয়েছি। আপনি না আসলে আমাদের পাগল বানিয়ে ফেলবে। ছায়া আর কিছু না বলে আমাকে এসে সব বলে।
আমি দেরি না করে দুজনে রওনা দিই। দুপুরে গিয়ে পৌঁছালাম। ছায়া সেই অজানা নাম্বারে ফোন দিয়েছে। ভিতরে ঢুকে 103 নম্বর রুমে আসুন। ছায়া আর আমি চলে গেলাম। গিয়ে দেখি স্পর্শ পাগলের মতো করছে আর বলছে, আমার ছায়া কোথায়? এখানে নিয়ে আসো, আমি ছায়াকে ভালোবাসি। ছায়া, ছায়া। ছায়ার চোখ থেকে টপটপ করে পানি পড়ছে। স্পর্শ পাশে ফিরেই দেখে ছায়া, কিন্তু ছায়াকে চিনতে পারছে না। এক মনে বলছে, ছায়া, ভালোবাসি তোমাকে। এই এক্সকিউজ মি, আপনি ছায়া? জি, আমি ছায়া। আপনাকে দেখার জন্য বসে আছে। ছায়া ভিতরে ঢুকলো। স্পর্শ চিনতে পারছে না ছায়াকে। ছায়া আস্তে করে গিয়ে স্পর্শের হাত ধরলো আর ছায়া বলল, আমি ছায়া। না না, আপনি ছায়া না। আমার ছায়া বাসায় আমার জন্য অপেক্ষা করছে। আর আমি ওকে কত মেরেছি, তবুও আমার জন্য অপেক্ষা করছে। এই বলে চিল্লাতে চিল্লাতে ঘুমে যায় স্পর্শ। আমার কিছু বলার ভাষা নেই। আচ্ছা, তিনি এখানে কেন? আরও উনি তো পাগল হয়ে গেছে, তাই তার ভাই এসে এখানে দিয়ে গেছে। আমি শুনলাম নাকি বাসায়ও নাকি ছায়া ছায়া করতো, পরে আস্তে আস্তে পাগল হয়ে যায়। 10 বছর পর মায়া আমার আর ছায়ার মেয়ে আর আমি মিলে আমার লেখা গল্পের বই পড়ছি। বইটির নাম এই পাগল তোমায় ভালোবাসে। আচ্ছা বাবা, এই বইয়ের হিরোর নাম স্পর্শ কেন? স্পর্শ তো রিয়েল লাইফেরও হিরো। তুমি দেখবে স্পর্শ হিরোকে। বাবা, আমি দেখবো, আমি দেখবো, আমাকে নিয়ে চলো না। আচ্ছা, কালই নিয়ে যাব তোমাকে। ইয়া, কালকে আমি হিরোর সাথে দেখা করব। কোন হিরো? কার সাথে দেখা করবা মা? মামনি, স্পর্শ হিরোর সাথে। ছায়ার চোখ পানিতে ভেসে ওঠে। পরদিন ছায়া, মায়া, আমি 3 জন মিলে যাই পাবনায়। রুমের বাইরে দাঁড়িয়ে আছি আমি, ছায়া এবং আমাদের মেয়ে মায়া। মা, হিরো এমন জায়গায় থাকে কেন? চুপ মা, এখন শুধু দাঁড়িয়ে থাকবা, কোনো কথা না। ভিতরে দেখা যাচ্ছে একজন পাগল রুমের দেয়ালে শুধু ছায়া ছায়া লিখছে। সে আর কেউই না, স্পর্শ। বাবা, দেওয়ালে মায়ের নাম কেন লেখা? তার ত্যাগের জন্যই তোমার মাকে আমি পেয়েছি। আর এদিকে স্পর্শ বলেই যাচ্ছে, তোমাকে ভালোবাসি ছায়া, তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি ছায়া। এই বলতে বলতেই স্পর্শ ছায়ার দিকে তাকিয়ে আছে আর বলতে থাকে, তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি ছায়া, তোমাকে ভালোবাসি। এই বলে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো স্পর্শ। কি অপরূপ দৃশ্য! একজন পাগল তার ভালোবাসার মানুষের সামনে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। এটা যেন কাকতালীয় একটা ঘটনা। শেষ কথাও এটাই ছিল, তোমাকে ভালোবাসি ছায়া, তোমাকে ভালোবাসি। তারপর 2 বছর পরে জানতে পারলাম স্পর্শ আগে থেকে মানসিক সমস্যা ছিল, যার ফলে স্পর্শ ছায়ার সাথে এমন করত। ছায়া একটা হাসি দিয়ে চলে আসে। আমার আর ছায়ার সংসার অনেক ভালোই চলছে। আমাদের ভালোবাসার কোনো কমতি নেই। ছায়ার আমি প্রায় স্পর্শের কবরের পাশে যাই।